আচ্ছা, আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে চ্যাপ্টার যে কটা করালাম, মানে চারটে চ্যাপ্টার, তার একটা রিক্যাপচুলেশন, মানে কি কি দেখিয়েছি এই পর্যন্ত। আর তারপরে 5 নাম্বার যে চ্যাপ্টারটা সেটা বলবো। প্রথম যেটা সেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল ইন্ট্রোডাকশন টু রিসার্চ অ্যানালিস্ট। রিসার্চ অ্যানালিস্ট হতে গেলে কি কি গুণ তোমার থাকতে হবে, যেরকম কি কি অ্যাক্টিভিটি রাখতে হবে, ইকুইটি রিসার্চ, সেক্টর রিসার্চ কিংবা ম্যাক্রো রিসার্চ, এছাড়া রেকমেন্ডেশন, বাই, সেল, হোল্ড। তারপরে তুমি ইচ্ছা করলে রিসার্চ রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টে ডিটেলস লেখা। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে কি কি ধরনের ডিফারেন্স, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে কি কি পার্থক্য রয়েছে, রিসার্চ অ্যানালিস্ট, সেটা নিয়ে বলা ছিল। চ্যাপ্টার 2 এ যেটা বলা হয়েছিল ইন্ট্রোডাকশন টু সিকিউরিটি মার্কেট। এখানে কি জিনিস আমি বলেছিলাম তখন, সিকিউরিটি মার্কেট বলতে কি কি জিনিস থাকে ওর মধ্যে, যেমন ছোট ছোট করে বলেছিলাম শেয়ারস, বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড ইউনিটস এবং এই ডেরিভেটিভ, এইগুলো নিয়ে কিন্তু একটা সিকিউরিটি মার্কেট। বেশ, কি কি ধরনের মার্কেট হয়? দুটো হয়, একটা প্রাইমারি মার্কেট, একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট মানে আইপিও, এফপিও বা রাইট ইস্যু, প্রাইভেট, এই সমস্তগুলো সব চলে আসছে, এর মধ্যে পড়ে যাচ্ছে এই প্রাইমারি মার্কেট। আর সেকেন্ডারি মার্কেট বলতে যেখানে আমরা ইনভেস্টরের কেনা বেচা করছি, আমরা শেয়ার কিনছি বিক্রি করছি, সেগুলি সেকেন্ডারি মার্কেট। এখানে তারপরে এক ছোট জিনিস বলেছিলাম, এনএসসি বিএসসি ডিফারেন্সটা কি, ন্যাশনাল কি বলেছিলাম, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, বিএসসি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, বিএনএসসি বিএসসি কথা বলেছিলাম। আরেকটা ব্যাপারে বলেছিলাম মার্কেট পার্টিসিপেন্ট কারা কারা, যেরকম ইনভেস্টাররা থাকছে, রিটেল ইনভেস্টার তারা থাকছে, কোম্পানি থাকছে যারা ইস্যু করছে, ইন্টারমিডিয়েটারি মাঝখানে থাকছে ব্রোকার, ডিপিটিপি, মার্চেন্ট, এটা সব মাঝখানে থাকছে। আরেকটা পয়েন্ট বলেছিলাম রেগুলেটরি বোর্ড, সেবির কথা নিয়ে বলেছিলাম, সেবির ডিটেলস বলেছিলাম, রোল, সেবির রোল বলেছিলাম, সেখানে ইনভেস্টরদের যে প্রোটেকশন দেওয়া, তারপর মার্কেট রেগুলেশন, ফ্রড, সমস্তগুলো পোটেনশিয়ালি যে সমস্ত ফ্রড হয় সেগুলোকে প্রোটেকশন করা, রেজিস্ট্রেশন করা ইন্টারমিডিয়েটারি তাদের মধ্যে। এছাড়া আরেকটা কথা বলেছিলাম এর সঙ্গে, সেটা হচ্ছে যে সিকিউরিটিস কি কি রয়েছে, যেরকম ধরনের একটা ইকুইটি, ডেপ্ট, ডেরিভেটিভ, এছাড়া হাইব্রিড ধরনের একটা হয়, সেগুলো বলেছিলাম। ডিপোজিটরি ব্যাপারে বলেছিলাম এনএসডিএল আর সিডিএসএল, যারা ডিমেট অ্যাকাউন্ট হোল্ড করছে, কেওয়াইসি টেওয়াইসি এগুলো রাখছে, হয়ে গেল। আরেকটা কথা বলেছিলাম যে সিকিউরিটি মার্কেট ফাংশন কি কি রয়েছে, শেষ পয়েন্ট ছিল সে ফাংশনালিটি অফ সিকিউরিটি মার্কেট। তার মধ্যে রয়েছে যেরকম যেরকম বলেছিলাম প্রথম ঘটনা, মোবিলাইজেশন অফ কোম্পানিজ, যে সেভিংসগুলো মোবিলাইজেশন। এছাড়া বলেছিলাম ক্যাপিটাল ফর্মেশন, লিকুইডিটি এবং এফিসিয়েন্সি অ্যালোকেশন ক্যাপিটাল, প্রাইস ডিসকাউন্ট। এইগুলো হয়ে গেল মোটামুটি একটা, জাস্ট এগুলো সব একটা করে ওভারভিউ বলেছিলাম। গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল টার্মিনোলজি দিয়ে, ইকুইটি আর ডেট মার্কেট কি কি টার্মিনোলজি রয়েছে, যেরকম টার্মিনোলজির মধ্যে ফেস ভ্যালু বলে আমরা একটা বলেছিলাম, তারপরে বলেছিলাম মার্কেট ভ্যালুর কথা বলেছিলাম, বুক ভ্যালু নিয়ে কথা হয়েছিল, ব্যাপারটা কি ইপিএস, পি রেশিও, ডিভিডেন্ড, ডিভিডেন্ড ইল্ড, মার্কেট ক্যাপ, এগুলো নিয়ে ফ্রি ফ্লোট, মার্কেট ক্যাপ বলতে কি বোঝায়, কর্পোরেট অ্যাকশন কি বলা যায়, এইগুলো। ডেপ্ট মার্কেটের মধ্যে বলা হয়েছিল কর্পোরেট বন্ড বা গভর্নমেন্ট বন্ডের কথা, জিসেক যাকে বলা হয়, এর ফেস ভ্যালু। তারপরে হচ্ছে কুপন, কুপন রেট বলতে কি বোঝায়, ইল্ড টু ম্যাচুরিটি, এই পয়েন্টগুলো এখানে কথা হয়েছিল। এছাড়া ক্রেডিট প্রাইস, ডার্টি প্রাইস, এই ব্যাপারগুলো বলা হচ্ছে, ক্রেডিট রেটিং যে যেমন ক্রাইসিল বা ইকরা এরা দিয়ে থাকে, এইগুলো বলা হয়েছিল, এই ব্যাপারগুলো বলা হয়েছিল। এবার বলা হয়েছিল যে ইন্টারেস্ট রেট সেন্সিটিভিটির কথা বলা হয়েছিল। এইগুলো হয়ে গেছে। 1 নাম্বার ইন্ট্রোডাকশন টু আর এ, মানে রিসার্চ অ্যানালিস্ট প্রফেশন, তাদের আর এদের ইন্ট্রোডাকশন করানো হয়েছিল। 2 নম্বর সিকিউরিটি মার্কেট নিয়ে যেটা বললাম সেটা হয়েছিল। 3 নাম্বার চ্যাপ্টারে ইকুইটি এবং ডেপ্টের যে টার্মিনোলজি সেইগুলো নিয়ে বলা হয়েছিল, ইকুইটি ডেপ্ট বলে দিলাম একটুখানি। 4 নাম্বার হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চের মধ্যে যেটা যে পয়েন্টগুলো এক্সাম ওরিয়েন্টেড নোট বলা যেতে পারে। রিসার্চ মানেটা কি, কিভাবে রিসার্চ হচ্ছে, অবজেক্টিভ কিরম থাকছে, কিভাবে কেন আমি রিসার্চ করছি কোনো একটা স্টককে নিয়ে, এভিডেন্স হিসেবে কি কি নিয়েছি, লজিক্যাল কি রয়েছে, ডকুমেন্টেশন রাখতে হবে সবসময়। রিসার্চ টাইপগুলো কিরম হয়, যেরকম একটা ফান্ডামেন্টাল রিসার্চ আমি করে দিতে পারি কোনো একটা কোম্পানির ক্ষেত্রে, আমি টেকনিক্যাল রিসার্চ করে দিতে পারি কোম্পানির ক্ষেত্রে। ফান্ডামেন্টাল করতে গেলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লাগছে, ইন্ডাস্ট্রিজ পজিশন লাগছে, ইকোনমি ফ্যাক্টর লাগছে। টেকনিক্যালের মধ্যে চার্ট, ট্রেন্ড এবং ইন্ডিকেটর লাগছে, একদম খুব সিম্পল ব্যাপার। কোয়ান্টিটেটিভ রিসার্চ কিছু হয়, কোয়ান্টিটেটিভ রিসার্চ বেশ ইন্টারেস্টিং, সেখানে ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল পয়েন্টগুলোকে নিয়ে কাজ হয়। তাহলে 3টে রিসার্চ মোটামুটি এখানে হয়, একটা হচ্ছে আমরা বলতে পারি ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, আর একটাকে আমরা বলছি কি কোয়ান্টিটেটিভ, 3টে হয়ে গেল। আচ্ছা, রিসার্চ যেটা করছি আমরা, রিসার্চ প্রসেসটা কি রয়েছে খুব ইম্পর্টেন্ট, যেরকম প্রবলেম কি কি রয়েছে, ডিফাইন্ড প্রবলেম এবং অবজেক্টিভ একটা পেপারে প্রথমে লেখা হচ্ছে, তারপর ডেটাগুলো কালেকশন করা হচ্ছে, সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করছি 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ইন্টারপ্রিট করছি আমরা ফাইন্ডিংসগুলো, তারপরে হচ্ছে রিপোর্ট তৈরি করছি, তারপরে রেকমেন্ডেশন করে দিচ্ছি, করে কিন্তু একটা টোটাল জিনিস তৈরি করে দিচ্ছি। এই গোটাটাকে হচ্ছে রিসার্চ প্রসেস।
তাহলে কি কি করছি, প্রথম হচ্ছে প্রবলেমটা নিয়ে ঘাটছি, প্রবলেম ঘাটার সঙ্গে কেন করব সেটা নিয়ে করছি, তারপর হচ্ছে ডেটা কালেকশন করছি নেট থেকে, বিভিন্ন জায়গা থেকে, তারপরে সেই ডেটাগুলো নিয়ে বসছি, অ্যানালিসিস করছি, অ্যানালিসিস করার পরে ইন্টারপ্রিট করছি ঠিক এই মুহূর্তে কি দাঁড়াতে পারে ফাইন্ডিংসগুলোকে, তারপরে রিপোর্ট তৈরি করতে হচ্ছে, তারপরে রেকমেন্ডেশন করতে হচ্ছে, এইভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, সোর্স অফ ডেটা কি কি হতে পারে? সোর্স অফ ডেটা চ্যাপ্টার 4 এর মধ্যে আমরা আলোচনা করছি। আমরা চ্যাপ্টার 4 এর মধ্যে আমার আলোচনা হচ্ছে ফান্ডামেন্টাল অফ রিসার্চ। ফান্ডামেন্টাল অফ রিসার্চের মধ্যে থেকে এবার আমরা কাজ হচ্ছে রিসার্চ প্রসেস তো হয়ে গেল, এবার ডেটা সোর্সটা কোথা থেকে পাচ্ছি? প্রাইমারি ডেটা পাচ্ছি ইন্টারভিউ থেকে, সার্ভে থেকে, ডাইরেক্ট অবজারভেশন থেকে, সেকেন্ডারি নিচ্ছি অ্যানুয়াল রিপোর্ট থেকে, স্টক এক্সচেঞ্জ ফাইলিং থেকে, গভর্নমেন্ট পাবলিকেশন, কোম্পানির প্রেজেন্টেশন, এইগুলো থেকে নিচ্ছি আমরা। আচ্ছা, এগুলো তো হয়ে গেল। এবারে আসছি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দু ধরনের ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে। একটা হচ্ছে যেরকম কোয়ালিটেটিভের মধ্যে ওপিনিয়ন বেসড কিছু রয়েছে, তাছাড়া রয়েছে সাবজেক্টিভ কিছু, নন নিউমেরিক্যাল কিছু ব্যাপার রয়েছে, আর কোয়ান্টিটেটিভ মানে সংখ্যা দিয়ে যেটা বোঝা যায়, যেরকম নাম্বার কিছু, অবজেক্টিভ স্ট্যাটিস্টিক্স, এই কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোকেই কিন্তু কাজে লাগছে। এবারে আসছি হাইপোথিসিস, কিছু অ্যাজাম্পশন করে নিতে হচ্ছে এইগুলো করানোর জন্য, যে একটা কোম্পানি আর্নিং কিরকম গ্রো করবে সেক্টরের উপর ডিপেন্ড করে, এই ধরনের অ্যাজাম্পশনগুলি তৈরি করে নিতে হচ্ছে। এইগুলো নিয়ে আমাদের চ্যাপ্টার 4 কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আসি চ্যাপ্টার 5 এর মধ্যে আমরা কি কি আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ, খুব মজাদার জিনিস। 5 নাম্বার পয়েন্ট রয়েছে। আমাদের যেরকম রিসার্চ অ্যানালিসিস যে প্রফেশন 1 নাম্বার, তার জন্য 1 পয়েন্ট থাকে ওটার জন্য। সিকিউরিটি মার্কেট নিয়ে যদি কিছু বক্তব্য থাকে সেখানে হচ্ছে 2 নম্বর থাকে। আচ্ছা, তারপরে ইকুইটি ডেপ্ট মার্কেট নিয়ে যেখানে টার্মিনোলজি রয়েছে সেখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সেখানেও 2 নম্বর থাকছে। 5 নাম্বার হচ্ছে রিসার্চ ফান্ডামেন্টাল, যেটা আমি একটু আগে বললাম ডিটেলস, তারও 5 নাম্বার থাকছে। আর ইকোনমি অ্যানালিসিস এর উপর 5 নাম্বার থাকছে। খুব ছোট্ট করে বলছি, বেশি বড়ও ছিল না, পেজ 90 নাম্বার পাতা থেকে শুরু করে 103 পাতার মধ্যে ডিটেলসটা বলা হয়েছে। এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে বেসিক অফ মাইক্রো ইকোনমি। আচ্ছা, বেসিক প্রিন্সিপাল অফ ম্যাক্রো ইকোনমি, মানে মাইক্রো ইকোনমি ম্যাক্রো বলতে কি বোঝায় সেটা বোঝানো হচ্ছে। আরেকটা বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভেরিয়াস ম্যাক্রো ইকোনমি বলতে কী কী রয়েছে সেগুলো নিয়ে, ভেরিয়েবল যেগুলো রয়েছে ম্যাক্রো ইকোনমি ভেরিয়েবল, সেগুলো নিয়ে আলোচনা করে পড়ানো হয়েছে। এরপরে 4 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে রোল রয়েছে ইকোনমিক অ্যানালিসিস, এটা কি কাজে লাগছে আমাদের, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করা হচ্ছে, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিস ইকোনমিক কীভাবে কাজে লাগছে সেটা বলা হয়েছে। তারপরে সেকুলার আর সিক্লিক্যাল আর সিজনাল যে ট্রেন্ডগুলো রয়েছে তার উপর কথা বলা হয়েছে, এবং লাস্ট বলা হয়েছে সোর্সেস অফ ইনফরমেশন ফর ইকোনমি অ্যানালিসিস, কোন কোন জায়গাতে সোর্স নেওয়া হচ্ছে। খুব সোজা, একদম জলের মতো, খুব সাধারণভাবে বললে বোঝা যাবে। প্রথম হচ্ছে ইকোনমি কন্ডিশনটা বোঝা হয়, ইকোনমি দিয়ে বোঝা যায় মার্কেট কেমন হবে। যদি কোনো ইকোনমি খারাপ থাকে তাহলে মার্কেট খারাপ জায়গায় চলে যাবে, আর ইকোনমি যদি ভালো থাকে, যেরকম ইন্ডিয়ান ইকোনমি ভালো জায়গায় যাচ্ছে, সেই জন্য দেখা যায় মার্কেটটা তো ভালো জায়গায় যাচ্ছে। তো এইগুলো ডিপেন্ড করছে ইন্ডাস্ট্রিজ পারফরমেন্স সঙ্গে আমাদের ইকোনমি কন্ডিশন একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে। অর্থাৎ ইকোনমি কন্ডিশন যেরকম, তার সঙ্গে ইন্ডাস্ট্রিজ পারফরমেন্সের সঙ্গে কোম্পানি আর্নিং কিরকম রয়েছে, এবং তার সঙ্গে স্টক প্রাইস একদম এভাবে যুক্ত রয়েছে। হয়ে গেল এটা। আচ্ছা, মাইক্রো ইকোনমি বলতে কি বোঝায়? মাইক্রো ইকোনমি মানে কি? মাইক্রো ইকোনমি বলতে ছোট ছোট বিষয়গুলো, যেরকম ডিমান্ড এবং সাপ্লাই। ডিমান্ড বাড়লে কি হয়? যখনই ডিমান্ড বাড়ে, যখনই উল্টোটা বলি, সাপ্লাই কমলে ডিমান্ড বাড়ছে, আর সাপ্লাই বাড়লে ডিমান্ড কমে যায়। তাহলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের গল্প সহজ জিনিস বোঝা গেল। আরেকটা ব্যাপার বলছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি সম্পূর্ণ ওই প্রাইসটা মুভমেন্ট, মানে যখনই ডিমান্ড বাড়ছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কি প্রাইসটা বেড়ে যাচ্ছে, আবার যখন ডিমান্ড কমছে তখন প্রাইসটা কমে যাচ্ছে, এটাই বলছে ইলাস্টিসিটি। এগুলো সবই কিন্তু আমাদের মাইক্রো ইকোনমির মধ্যে পড়ছে। স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচারের মধ্যে কি রয়েছে? একটা হচ্ছে মোনোপলি বিজনেস, একটা হচ্ছে পারফেক্ট বিজনেস, পারফেক্ট কম্প্যাটিবিলিটি বিজনেস, আর তৃতীয় হচ্ছে অলিগোপলি বিজনেস। এগুলো হয়ে গেল মার্কেট স্ট্রাকচার। এবার আজ ছোট্ট করে, আমি এগুলো গুরুত্ব বেশি দিচ্ছি না, যখন এমসিকিউ হবে তখন পয়েন্ট শুধু ওভারভিউ করবো। ম্যাক্রো ইকোনমির মধ্যে কি রয়েছে? ম্যাক্রো বলতে সারা দেশের বোঝায়, দেশের বলতে জিডিপি বোঝাচ্ছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সারা দেশের সমস্ত সার্ভিস মিলিয়ে, এবং তার সঙ্গে যে সমস্ত প্রোডাকশনগুলো হচ্ছে সেইগুলো, লাইবিলিটিগুলো বাদ দিই, তাহলে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট চলে এলো। জিডিপি যত বাড়বে তত আমরা দেখতে পাচ্ছি কোম্পানি আর্নিংও তত বাড়বে, কোম্পানি উন্নতি তত হবে, সুতরাং এটার সঙ্গে যুক্ত রয়েছে। আবার ইনফ্লেশন এর পরের পয়েন্ট রয়েছে, ইনফ্লেশনটা যত বেশি হবে তত কিন্তু ইকোনমির ক্ষেত্রে ক্ষতি হবে। ইনফ্লেশন কি হয়? সিপিআই হয়, ডাব্লিউপিআই, যেরকম কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই, আর ডাব্লিউপিআই হোলসেল প্রাইস ইন্ডেক্স, এই দুটো প্রাইস ইন্ডেক্স কাজ করে। বেশ, হয়ে গেল। এবারে হাই ইনফ্লেশন হলে মার্জিন প্রেশার তৈরি হবে। এবারে কস্ট যত বাড়বে তত কিন্তু আমি দেখতে পাচ্ছি ইন্টারেস্ট রেট বাড়বে, অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়ানো হলে খরচা বেড়ে যাবে, এবং তার ফলে যেটা হয়ে থাকে নর্মালি, বা আপনি ইকোনমিক্সের ক্ষেত্রে
আমরা দেখতে পারলাম কস্ট ইকোনমি ব্যাপার আছে। বরোইং কস্ট যদি বেড়ে যায়, বরোইং কস্ট রেট যদি বাড়ে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রফিট কমে যাবে, মার্কেটে একটা প্রেশার তৈরি হবে, একদম বোঝা গেল। ফিসকাল পলিসি, ফিসকাল পলিসি নিয়ে এক লাইনে যদি বলি, গভর্নমেন্টের যে খরচ খরচা, ট্যাক্সেশন, এগুলো হচ্ছে ফিসকাল পলিসির মধ্যে পড়ছে। আচ্ছা, এর মধ্যে মানিটারি পলিসি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক করছে কি পরিমাণ টাকা শর্টেজ আসছে কিনা, টাকার ঘাটতি, যোগান, এর ওপরে সমস্ত কিছু বলা হয়েছে, হয়ে গেল এটা। এবার আসছে ম্যাক্রো ইকোনমির গুরুত্ব কতটা রয়েছে, মাইক্রো আর ম্যাক্রো। ম্যাক্রো ইকোনমির গুরুত্ব সবচেয়ে বেশি, কেন বেশি তার কারণগুলো হচ্ছে কি, খুব মানে এর ওপর দাঁড়িয়ে রয়েছে গোটা ইকোনমি, গোটা দাঁড়িয়েছে গোটা মার্কেট। এবারে এই ম্যাক্রো ইকোনমির যে ইম্পর্টেন্ট যে ভ্যারিয়েবল, তার মধ্যে একটা ভ্যারিয়েবল হচ্ছে আইআইপি। আইআইপি কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। এই যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং, মাইনিং কিংবা ইলেকট্রিসিটি, এগুলো সবার মধ্যে পড়ছে। আচ্ছা, এছাড়া আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এছাড়া রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, একে বলে ক্যাট। এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যত বেশি হবে তত ইকোনমির ক্ষেত্রে ক্ষতি হবে। ফিসকাল ডেফিসিট, ফিসকাল ডেফিসিট হচ্ছে আয়ের থেকে ব্যয় যদি বেশি হয় তাহলে ডেফিসিট তৈরি হচ্ছে, ফিসকাল ডেফিসিট, এটাই ব্যাপার। আচ্ছা, মানি সাপ্লাই তৈরি করছে। এই পয়েন্টগুলো যেগুলো আগে বলে গেছি সেগুলো কিন্তু এখানে রয়েছে। এর মধ্যে ভ্যারিয়েবল, এই ম্যাক্রো ইকোনমিকে চালাতে গেলে যে সমস্ত আইটেমগুলো রয়েছে তার মধ্যে এইগুলো পড়ছে। এবার এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন ব্যাপার নিয়ে বলছে, যত ইম্পোর্ট কস্ট বৃদ্ধি পাবে তত আমাদের ইনফ্লেশনটা রিস্কটা তত গুণ বাড়বে, যেটা এখনই চলছে অবস্থাটা, বোঝা গেল। 5 নম্বর পয়েন্ট কি রয়েছে, সেই পয়েন্ট নিয়ে এরা যেটা বলেছে, বিজনেস এবং ইকোনমিক সাইকেল। বিজনেস ইকোনমিক সাইকেল বলতে 4টে সাইকেলে কাজ হয়। একটা হচ্ছে এক্সপ্যানশন মোড, সেকেন্ড হচ্ছে পিক মোড, এই হচ্ছে এক্সপ্যানশন, এই হচ্ছে পিক, তারপরে হচ্ছে রিসেশন চলে আসছে এবং তারপরে থ্রু হয়ে যাচ্ছে। সিক্লিক্যাল সেক্টর বলতে কি বোঝায়, সিক্লিক্যাল সেক্টর যেরকম অটো সেক্টর কিংবা রিয়েল এস্টেট সেক্টর কিংবা স্টিল সেক্টর, এগুলো সিক্লিক্যাল, অর্থাৎ ওঠা পড়া করে, হয়ে গেল এটা। ডিফেন্সিভ সেক্টর কিরকম, ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর, ফার্মা সেক্টর, এগুলো হলো ডিফেন্সিভ, হয়ে গেল। এইবার আসছি লাস্ট কোশ্চেনের দিকে, সেকুলার সঙ্গে সিক্লিক্যাল, সিক্লিক্যালের সঙ্গে সিজনাল, এই তিনটের পার্থক্য কি রয়েছে। খুব সিম্পল ভাবে যদি বলি, সেকুলার বলতে গেলে লং টার্ম স্ট্রাকচারাল গ্রোথ, লং টার্ম স্ট্রাকচারাল গ্রোথ, ডিজিটাইজেশন। ডিজিটাইজেশন বলতে বহু বছর ধরে কাজ চলছে ডিজিটাইজেশনের কাজকর্ম। ডিজিটাইজেশন বলতে আগে যেরকম কাগজপত্রে হিসেব চলতো, এখন সেটা কম্পিউটারে হচ্ছে। এটা কিন্তু একটা সময় ছিল সব কাগজপত্র, তারপর একটা সময় 50% দেখতে পাওয়া ডিজিটাল হয়েছে, এখন মোটামুটি 80% ডিজিটাল হয়ে গেছে। মানে এইরকম ভাবে আস্তে আস্তে এটা সময় সাপেক্ষ এবং লং টার্মে এই ব্যাপারটা কাজে লাগে, এটাকে আমরা বলবো সেকুলার। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার যেটা সেটা বলার, সেটা হচ্ছে সিক্লিক্যাল, ওঠা পড়া, কখনো উঠছে কখনো পড়ছে। যেরকম ভাবে ইকোনমি ডিপেন্ডেন্ট এগুলো রয়েছে, যেরকম স্টিল, যখন ইকোনমি ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে তখনই দেখা যাচ্ছে ডিমান্ড বাড়ছে, এইগুলো ক্ষেত্রে হয়ে গেল। সিজনাল হচ্ছে কিরকম, সিজনাল হচ্ছে ফেস্টিভ, উৎসব অনুষ্ঠান হচ্ছে তখন কিছু হলো, ওয়েদারে খুব বৃষ্টি বা কম বৃষ্টি, খরা, সে সময়ের জন্য, এই ব্যাপারগুলোর জন্য হচ্ছে। তাহলে আমরা চ্যাপ্টার 5 শেষ করলাম। এই কটা চ্যাপ্টার এভাবে হয়ে গেল, এরকম ভাবে বাকি চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করবো, করার পরে এরপরে শুরু হবে কোশ্চেন অ্যান্সার। আজকের মতো শেষ।